বিস্ফোরণ কাণ্ডে ভয়ানক তথ্য, কিভাবে জঙ্গিবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল চিকিৎসক পড়ুয়াদের মধ্যে, নাম উঠে আসছে একজন মৌলবী, নাকি এই গোটা ঘটনায় পাকিস্তান যোগ, কোন জঙ্গি সংগঠনের যোগ, কোথায় বসে এই হামলার ছক বা এই বিস্ফোরণের ছক, দিল্লিতে, হরিয়ানায় নাকি কাশ্মীরে বসে, এই গোটা ঘটনায় কি সুইসাইড বোমার, চুপ করে বসে থাকবে ভারত? নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই গোটা ঘটনা দিল্লির বিস্ফোরণ হয়, দিল্লির যে রেড ফোর্ট এলাকায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত রেল স্টেশনগুলোতে কিন্তু ভয়ানক কড়া নজরদারি শুরু হয়ে গিয়েছে। এই হামলায় ইতিমধ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, প্রায় 30 জনের উপরে আহত। কিন্তু এই গোটা ঘটনায় কারা জড়িত, কিভাবে এই গোটা ঘটনা সম্পন্ন হয়েছে, কাদেরকে ব্যবহার করা হতো, ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক গ্রেফতার বলে আমরা শুনেছি, আমরা দেখেছি। এবং এই গোটা ঘটনায় কারা এই গোটা প্ল্যান করেছিল, কিভাবে গোটা ছক করেছিল, তার একটা সামান্য বিবরণ বা ছোট্টখাট্ট বিবরণ আমি দিতে চাইবো। এবং এই গোটা অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাইবো, এই হামলায় কি সুইসাইড বোম্বার বা ফিদায় হামলা, এই সমস্ত কিছু আজকের এই আলোচনায় রয়েছে। প্রাথমিকভাবে আমি একটু বলে রাখার চেষ্টা করব, রেড ফোর্ট, সেই রেড ফোর্ট এলাকায় 6:52 একটা ভয়াবহ বিস্ফোরণ হয়, একটা হুন্ডাই i20 গাড়ি, এবং সেই গাড়ি বিস্ফোরণের পর গোটা এলাকা ঝাঁঝরা হয়ে যায়। তাতে প্রায় 10 জনের থেকে 12 জনের মৃত্যুর খবর ইতিমধ্যে সে পৌঁছচ্ছে, বেশ কয়েকজন আশঙ্কাহীন অবস্থায় ভর্তি। এই গোটা ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনাকে বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে। আমি আসবো একেবারে ফরিদাবাদের ঘটনা। প্রাথমিকভাবে ফরিদাবাদের যে ঘটনা এই একই দিনে অর্থাৎ সোমবারে ঘটেছিল, সেইটা একটু বিশ্লেষণ করতে চাইব। প্রাথমিকভাবে এই জৈশ-ই মোহাম্মদ তার নাম উঠে আসছে, বা জৈশ-ই মোহাম্মদের জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে। জৈশ-ই মোহাম্মদের একজন পোস্টার যিনি ছাটাচ্ছিলেন, জৈশ-ই মোহাম্মদের কিছু দলীয় পোস্টার, ঠিক সেই পোস্টার ছাটানোর সময় একজন চিকিৎসক গ্রেফতার হয়, তার নাম আদিল। এবং এই আদিল গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় কাশ্মীর পুলিশ, জিজ্ঞাসাবাদ করে তার থেকে গ্রেফতার করা হয় মুজাম্মেলকে। হরিয়ানার এই ফরিদাবাদের একজন চিকিৎসক ছিলেন, তিনি বেসিক্যালি এই কাশ্মীরের চিকিৎসক, তিনি হরিয়ানায় এই ফরিদাবাদে এসে পোস্টিং ছিল, বা তিনি এখানে কাজ করছিলেন মেডিকেল কলেজে, এবং সেইখানে তিনি একজন চিকিৎসক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়। তার যে ডেস্ক বা তার যে লকার, সেখান থেকে AK-47 উদ্ধার হয়। তার বাড়ি থেকে 350 কিলো বা 360 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট, যে অ্যামোনিয়াম নাইট্রেট একেবারে উৎকৃষ্ট রাসায়নিক বা উৎকৃষ্ট উপাদান, যেটা কিনা আইইডি বিস্ফোরণ বা আইইডি বোমা তৈরি করার জন্য। এবং এই গোটা ঘটনায় তারপর থেকে তার সহকারী গ্রেফতার হয়, তার এই গোটা চিকিৎসক মহলের বেশ কয়েকজন গ্রেফতার হয়। তাদের মধ্যে অন্যতম গ্রেফতার যিনি হয়েছেন, তা একজন মহিলা চিকিৎসক। ঠিক এই ঘটনায় আমি যে বিষয়টা বলতে চাইব, যে এই হুন্ডাই i20 বিস্ফোরণ, যেটা 6:52 বা 6:55 রেড ফোর্ট এলাকায় হয়েছে, লাজপত নগর বা এই মার্কেট এলাকায় হয়েছে, সেই মার্কেট এলাকায় এই বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িটির বিবরণ দিতে চাইব। এই হুন্ডাই i20 একদম প্রথম যিনি কিনেছিলেন সালমান, তিনি বিক্রি করেন নাদিমের কাছে। নাদিম বিক্রি করেন হরিয়ানার একটা সংস্থা রয়্যাল কার জোন, যে গাড়ির নাম্বার 26 CE7674। এই 10-11 হামলা, সেই হামলায় এই গাড়ি বিক্রি হয় তারপর পুলওয়ামার একজন ডাক্তার বা পুলওয়ামার একজন ব্যক্তির কাছে, তার নাম মূলত তারিক, এবং তারিকের পর থেকে উমর মোহাম্মদের কাছে গাড়িটি পৌঁছায়। এই উমর মোহাম্মদটাকে তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই উমর মোহাম্মদ যিনি কিনা ওই গাড়ির মধ্যেই ছিলেন, এবং এই গাড়ির মধ্যেই তিনি ছিলেন, এবং সেই সময়কালে এই বিস্ফোরণ হয়। কিন্তু প্রাথমিকভাবে গোয়েন্দারা যেটা মনে করছে, যে এই যে একই দিনে সোমবার দিন প্রায় 2900 কেজি বিস্ফোরক, তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে 350 কেজি, তার পাশাপাশি রয়েছে AK-47, বহু পিস্তল, একেবারে বুলেট সহ অন্যান্য অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ওই একই দিনে। ঠিক তার কিছুক্ষণের ব্যবধানে এই ঘটনাটি ঘটে, এবং এই ঘটনাটির মধ্যে সেই সময় গাড়িতে ছিলেন এই উমর। এবং উমর, এই যে ডক্টর উমর, তিনি কাশ্মীরের একজন চিকিৎসক এবং আদিলের খুব ঘনিষ্ঠ, যে আদিল প্রাথমিকভাবে পোস্টার ছাড়তে গিয়ে গ্রেফতার হয়। ঠিক তারই মধ্যে যে তথ্য গোয়েন্দারা উঠে আসছে এই ঘটনার মধ্যে, NSG সেই ঘটনাস্থলে পৌঁছেছে, NIA পৌঁছেছে, NIA তদন্তভার গ্রহণ করেছে, তার পাশাপাশি NSG পৌঁছে সেই ফরেন্সিক যে স্যাম্পেলগুলো সেগুলোও পৌঁছে গিয়েছে। কিন্তু এই গাড়ির গতিবিধি সম্পর্কে যদি জানা যায় বা প্রশ্ন ওঠে, তবে সেক্ষেত্রে আমি বলবো এই গাড়িটি কিন্তু গতকাল সকাল থেকেই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। একেবারে সকাল 8:13 বদরপুর টোল বুথ এলাকা পেরিয়ে দিল্লিতে ঢোকে, কিন্তু তার আগে সকাল 7টার সময় হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে গাড়িটিকে দেখা যায়। তারপর সেই গাড়ি পৌঁছায় 8:13 বদরপুর টোল বুথে, সেখান থেকে দিল্লি ঢোকে।
পেট্রোল পাম্পের সিসি ক্যামেরায় তাকে দেখা যায় 8:20 দিল্লির ওখলা এলাকায় মোদি মিলের সামনে তাকে দেখা যায়। দিল্লি পুলিশের সূত্রে যেটা খবর পাচ্ছি যে 3:19 লালকেল্লা সংলগ্ন পার্কিংয়ে তিনি দাঁড়ায়, এই গাড়িটি দাঁড়ায় এবং তারপর 6:48 সেইখান থেকে বেরোয় এবং সেই যে এলাকায় জ্যাম থাকার দরুন আস্তে আস্তে গাড়িটি যাচ্ছিল 6:52 সেই এলাকায় ওই রেড ফোর্টের সংলগ্ন এলাকায় যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে বিস্ফোরণটি হয়। ফলে এই গোটা ঘটনায় গাড়ি কে কিনেছিল, কিভাবে উমর হাতে পেল সেই তথ্য দিতে চাইলাম এবং এরপর গাড়িটি ম্যাপিং কিভাবে হলো, কোথায় কোথায় ছিল সে তদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি বলতে চাইবো যে এই গোটা ঘটনায় যে উল্লেখযোগ্য ব্যক্তির নাম উঠে আসছে বা উল্লেখযোগ্য ব্যক্তির প্রশ্ন উঠে আসছে, তিনি একজন মৌলবী। তথ্য বলছে বা গোয়েন্দা বলছে ইতিমধ্যে এই উমর খালিদ তিনি কিন্তু বিস্ফোরণে মারা গিয়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে এবং সেই বিস্ফোরণে তিনিই ছিলেন কিনা তার মায়ের কাছে ইতিমধ্যে ডিএনএ টেস্ট করা হবে, তার মায়ের এই তথ্য এসে পৌঁছচ্ছে। তার পাশাপাশি তার বাড়ি পুলওয়ামা এবং পুলওয়ামার তার বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে, তো তার 2 ভাইকে গ্রেফতার করা হয়েছে বলে তথ্য উঠে আসছে। এর পাশাপাশি এই যে গোটা র্যাকেট তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একজন মৌলবীর নাম উঠে আসছে। আমি নাম বলতে চাইবো প্রাথমিকভাবে, তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং সেই ব্যক্তি যে তিনি প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন জিএমসি শ্রীনগর এবং এরপর তিনি ইমাম হন এবং তারপর তিনি ইমাম পদটা ছেড়ে দেন এবং এরপর তিনি তথ্য উঠে আসছে এই যে মৌলবী, সেই মৌলবী কিন্তু এই যে চক্রটা চালাতেন এবং তিনি মূল মাথা বলে ধরে নেওয়া হচ্ছে। সাম্প্রতিককালে দেখেছিলাম হাফিজ সাইদ, যেটা অপারেশন সিঁদুরের পর এই মাসুদ আজাদ বা হাফিজ সাইদ তাদের যে পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের যে জঙ্গি গোষ্ঠী ভেঙে গিয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীদের এক প্রকার সহকারী টিআরএফের একটা অন্যতম সংগঠন বা টিআরএফের অন্যতম মূল মাথা সাইফুল্লাহ কাসরি বা অন্যান্য ক্ষেত্রে সাইফুল, এরা এসেছিলেন বাংলাদেশে। এই তথ্য আমাদের কাছে উঠে এসেছিল, আমরা প্রেজেন্ট করেছিলাম সেই তথ্য। ফলে এই যে হামলা, সেই হামলা এই যে মৌলবীর নাম উঠে আসছে, তাকে কিভাবে পাওয়া যাবে, তার বাড়ি কোথায়, পুলওয়ামায় বাড়ি তার এমন তথ্য উঠে আসছে। তিনি হরিয়ানায় এসেছিলেন, হরিয়ানায় প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন, কাশ্মীরে প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন, ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। কিভাবে তিনি এই কাজ করেছেন, কিভাবে এই গোটা ঘটনার সঙ্গে তিনি জড়িত, ইতিমধ্যে তার খোঁজ চালানো হচ্ছে। কিন্তু এই প্রশ্নে, এই গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ বা একেবারে এনআইএ যে বিস্ফোরক যে দাবিগুলো করেছে যে এই হামলায় কিন্তু কোনোভাবে বিস্ফোরক বা বোমা ব্যবহার হয়নি। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে একদিকে 2900 কেজি সামগ্রিক বাজেয়াপ্ত হলো বা ধরা পড়লো বেশ কয়েকজন, তারপর ভয়ে পালাতে গিয়েই কি এই বিস্ফোরণ, এইটা একটা পার্ট উঠে আসছে। তার কারণ বিস্ফোরণ হওয়ার যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে দেওয়ার পর ফরেন্সিক এক্সপার্টরা সেখানে গিয়েছিলেন, বেশ কিছু ফরেন্সিক স্যাম্পেল তারা উদ্ধার করেছেন। তাছাড়া আহত যারা হয়েছেন তাদের যে স্কিন স্যাম্পেল, তাদের যে বার্নিং স্যাম্পেলগুলো, সেইগুলো বিশ্লেষণ করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগুনের চাপেই কিন্তু বা আগুনেই কিন্তু তারা অগ্নিদগ্ধ হয়েছেন এবং সেই যে বিশ্লেষণ বা সেই যে স্যাম্পেলগুলো দেখে তারা বুঝতে পারছেন যে কোনো বিস্ফোরক দ্বারা যদি এই হামলা হতো বা কোনো বোমা দ্বারা যদি এই হামলা হতো বা এই বিস্ফোরণ হতো, কোনো বোমা দ্বারা বেসিক্যালি বিস্ফোরক সেটা আলাদা, দাহ্য বস্তু যদি হয় সেক্ষেত্রে আলাদা ব্যবস্থা আলাদা হতে পারে, সেটা যেমন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে যদি হয় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যদি কোনোভাবে এটা বোমা হতো, সেক্ষেত্রে এই যারা আহত হয়েছেন তাদের স্যাম্পল থেকে বোঝা যেত যে এখানে কী ব্যবহৃত। যদিও এক্ষেত্রে যে প্রাথমিক তথ্য উঠে আসছে যে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল ব্যবহার করা হয়েছিল এবং এই অ্যামোনিয়াম নাইট্রেট যেটা কিনা ভয়ানক বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয় আইডি তৈরির ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে প্রাথমিকভাবে এই i20 গাড়ি, হন্ডাই i20 গাড়ি, সেইটা সিএনজিতে চলে কিনা, সেই নিয়ে সিএনজি বিস্ফোরণ হচ্ছে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। কিন্তু তথ্য বলছে এই যে মডেলটি বা এই হুন্ডাইয়ের যে i20 মডেলটি, সেটি কোনোভাবেই কিন্তু সিএনজি তৈরি নয় বা সিএনজি যে মডেলে সাপোর্ট করে না। ফলে সব মিলিয়ে এটা যে একটা ভয়ানক বিস্ফোরণ বলা ভালো। তার পাশাপাশি এই বিষয়টা আমি একটু বলে রাখতে চাইবো যে এই হামলায় বা এই ঘটনায় বা এই বিস্ফোরণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার না করলেও ভারতীয় যে ডিফেন্স বা ভারতীয় ইন্টেলিজেন্স যারা রয়েছে বা যারা গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা আন্দাজ করছেন যে এই গোটা ঘটনায় কিন্তু এই উমর, যিনি ডক্টর উমর, তিনি কিন্তু মূলত একেবারে সুইসাইড বোম্বার হিসাবে কাজ করেছেন এবং সেক্ষেত্রে তিনি সুইসাইড বোম্বার হিসেবে যে কাজ করেছেন, সেই সুইসাইড বোম্বার হিসেবে কাজ করার যে ইন্সপিরেশন, সেইটাই জোগাচ্ছিল এই মৌলবী। এবং এই যে মৌলবী, নাম প্রকাশ করব না এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং এই মৌলবী তিনি কিন্তু এই গোটা চক্রটাকে চালাচ্ছিলেন বলে কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং এই মৌলবী ইতিমধ্যে যে তথ্য পাওয়া যাচ্ছে যে হরিয়ানা পুলিশ, এটিএস, এনআইএ তারা একেবারে একযোগে এই ব্যক্তিকে তল্লাশি করছে বা এই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছে। কিন্তু সব মিলিয়ে যে প্রশ্নটা উঠছে যে তাহলে বিস্ফোরণটা কিভাবে,
এই হামলা বা এই বিস্ফোরণের ছক কি ওইখানে বসেই করা হয়েছিল, নাকি এই বিস্ফোরণের ছক বা এই বিস্ফোরণ এই যে ভয়ানক বিস্ফোরক দিয়ে সুইসাইড বোম্বার সেইটা কি অন্য কোথাও বসে প্ল্যানিং হয়েছিল, নাকি এই প্ল্যানিং পালাতে গিয়েই বা এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ফলে এই একাধিক প্রশ্ন উঠছে। তার পাশাপাশি যে বিষয়টা আমি একটু বলে রাখতে চাইবো, ডাক্তার মোহাম্মদ উমার তার বেশ কয়েক তার বাড়ি সার্চ করে 12টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তার দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে, যেটা আমি বলছিলাম ইতিমধ্যে। কিন্তু এই গোটা ঘটনায় বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু উঠছে। সেক্ষেত্রে সেই প্রশ্নগুলো কিন্তু কোনোভাবেই কেন্দ্র সরকার বা পুলিশ এড়াতে পারে না। এই দিল্লি যেইখানে এই ভয়াবহ বিস্ফোরণ, সেটা অত্যন্ত সেন্সিটিভ জোন। একদিকে বারবার করে বলা হচ্ছে আমাদের গোটা এলাকা, গোটা ভারত চারিদিক থেকে সিকিউরড এবং সীমান্তবর্তী এলাকা সিকিউরড। সেক্ষেত্রে এই হামলা যদি জৈশ-ই মোহাম্মদ করে থাকে বা অন্য কোনো জঙ্গি সংগঠন করে থাকে, তাহলে তো এটা প্রমাণ করে দিল যে দিল্লির বুকে দাঁড়িয়ে এই হামলা করা সম্ভব এবং দিল্লির বুকে এই হামলা। সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে যাচ্ছে যে একদিক থেকে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল যে 2004-এর পর থেকে জঙ্গি হামলা কমছে, 2004-এর পর থেকে টেররিস্ট অ্যাটাক কমছে, মৃত্যু কমছে, তবে এই ঘটনা কিভাবে হলো। এবং তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে এখানে গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন উঠছে, কারণ গোয়েন্দা ব্যর্থতা আছে বলেই এই ঘটনা হতে পারে। তার কারণ প্রাথমিকভাবে প্রশ্ন উঠছে যে এই গোটা ঘটনা, এত বড় একটা ঘটনা, এত মজুত করা বোমা, যেখান থেকে এই মাত্র 30 কিলোমিটার দূর, ঘটনাস্থল থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এত মজুত বোমা ছিল। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ হবে যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, সেই নাইট্রেট একেবারে সহকারী উপাদান, যেটা গুরুত্বপূর্ণ উপাদান এই বোমা তৈরির জন্য, সেই বোমা তৈরির উপাদান মজুদ ছিল। কোনোভাবে গোয়েন্দাদের কাছে কোনো খবর ছিল না, কেন সতর্কবার্তা ছিল না গোয়েন্দাদের তরফে, এবং তার পাশাপাশি কেন কোনো রকমভাবে কোনো সতর্কবার্তা না থাকা এই বড় দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। যেখানে দাঁড়িয়ে দিল্লির সরকার বা কেন্দ্র সরকার একযোগে বিজেপির সরকার, এবং এই প্রশ্নই কিন্তু বিরোধীরা তুলছে। এবং ইতিমধ্যে বিরোধীদের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে এই গোটা ঘটনাকে একেবারে কটাক্ষ করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে ইস্তফা, সেই ইস্তফা দাবি করে বসেছেন তৃণমূল নেতা বা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি, সেই দাবি ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু গোটা ঘটনায় কি বলছেন প্রধানমন্ত্রী বা কি বলছেন প্রতিরক্ষা মন্ত্রী, এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন ভুটানে, এবং তিনি ভুটানের যে দুদিনের সফর, সেখান থেকে পরিষ্কার করে বলেছেন এই হামলায়, এই যে বিস্ফোরণ, সেখানে কারা জড়িত সেই তাদেরকে কিন্তু কোনোভাবে মাফ করা হবে না, রেয়াত করা হবে না। তার পাশাপাশি এই গোটা ঘটনার তদন্ত চলছে, তদন্তের সমস্ত তথ্য সবার সামনে থাকবে, সবার সামনে আনা হবে, কোনোভাবে কাউকে রেয়াত করা হবে না। যদিও ঘটনাস্থলে একেবারে দিনের ওই দিনই অর্থাৎ সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, কিন্তু আজ সেই একই সুরে নরেন্দ্র মোদীর পাশাপাশি রাজনাথ সিং কিন্তু একই হুঁশিয়ারি দিয়েছেন। যদিও আমি বলে রাখতে চাইব যে ইতিমধ্যে রাষ্ট্রপতি এই গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তার পাশাপাশি ইতিমধ্যে 11টার সময়, আজ বেলা 11টার সময় কিন্তু বৈঠক হয়ে গিয়েছে অমিত শাহের সঙ্গে, তার বিভিন্ন মন্ত্রকের বৈঠক বা অন্যান্য সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে। এবং রাজনাথ সিংয়ের তরফ থেকে যে হুঁশিয়ারি, সেটাও পরিষ্কার যে কোনোভাবে এই হামলায় যারা জড়িত তাদের রেহাত করা হবে না। ফলে সব মিলিয়ে একদিক থেকে এই বিস্ফোরণ কি কোথাও গিয়ে অপারেশন সিঁদুরে এই জৈশ-ই মোহাম্মদ বা অন্যান্য জঙ্গি ঘাঁটি ভেঙে যাওয়ার পর যে ক্ষোভ ছিল তাদের, সেই পাল্টা প্রত্যাঘাত, এবং সেইটাই যদি হয় তাহলে এই গোটা প্ল্যান ছক কীভাবে হয়েছিল, কারা জড়িত, ইমাম একজন নাম উঠে আসছে, সেই বিষয়গুলো ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে এনআইএ তদন্ত শুরু করেছে। এনআইএ তদন্তে আর কি উঠে আসে সেইটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি এইটা গুরুত্বপূর্ণ যে ভারতীয় সেনা কি তবে এবার চুপ করে বসে থাকবে, নাকি ভয়ানক কোনো অ্যাকশন নেবে এই গোটা কর্মকাণ্ডের বিরুদ্ধে। সব মিলিয়ে এই গোটা ঘটনার আপডেট পেতে নজর রাখুন আপনার পছন্দের অনুষ্ঠান ইনসাইট এবং আপনাদের পছন্দের চ্যানেল সিএন ডিজিটালে।